বছর ধরে কোনো সন্তান হয়নি, তোমার কি এখনো সম্পত্তি ভাগ চাওয়ার সাহস হয়? আমাকে ছেড়ে গেলে তুমি সারা জীবন শুধু আবর্জনা কুড়াবে। কে এমন এক বন্ধ্যা পরিত্যক্তা নারীকে বিয়ে করবে? ওই মেকানিক। বউ পেতে চাও? হা 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 হা। জিয়াংলি, তুমি কি পাগল হয়ে গেছ? এমন একজন বোবাকে বিয়ে করছ যে কথা বলতে পারে না। চাই। দেখেছ, তোমাকে ছাড়া আমার এখনো কদর আছে। বুডি, তোমার ছেলে একটা নষ্ট মেয়ে তুলে এনেছে, কিছু বলবে না তোমার এই গরিব চেহারা দেখে? হো ইজানের মাথায় যেন বোমা ফাটল। শেষবের সেই রক্তে ভেজা মেজে, বটচাচার হাতে রক্তমাখা সেইদা এবং স্ত্রীর যন্ত্রণাক্লিষ্ট মুখ সব একাকার হয়ে গেল। বড় হো হাতভম্ব হজো না। তোমার বাবা নেই, এখন তুমি পরিবারের কর্তা। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। মেয়ে, আমাদের পরিবার গরিব। বড় হো ঠিকমতো কথা বলতে পারে না, কিন্তু এই 1 লাখ টাকা ওর জীবন বাঁচানোর টাকা। অন্যদের বুদের যা আছে, আমাদের বড়হুলের বুদেরও তা অবশ্যই থাকতে হবে। আশেপাশের কৌতূহলী জনতা হতবাক হয়ে গেল। এই যুগে এই কাউন্টিতে প্রথম বিজেতে এই দামি লাগে। একজন মেকানিকের এত টাকা কোথা থেকে আসে? নিজের সামর্থ্যের বাইরে খরচ করছে। বাড়ি বিক্রির টাকা, তাই না? সেন পরিবারের ছেলে, তালাকের পর মুখটা পরিষ্কার রাখো। আমার স্ত্রী এখন হো পরিবারের সদস্য। দেখো কি হয়। বাড়ি যাবে? ওঠো, গাড়িতে ওঠো। তোমাকে কষ্ট দিলাম। যদি ছাদ দিয়ে জল পড়ে, তবে সম্পদও আসবে। আজ রাতে কিভাবে ঘুমাবো? আমি মেঝেতে। মেঝেতে বিছানা শক্ত। কাল তোমার গাড়ি মেরামত করতে হবে। বিছানায় ওঠো। আমাকে ঘৃণা করো? তাহলে ওঠো। আমি তো তোমাকে খেয়ে ফেলব না। জিয়াংলি শুয়ে পড়েল। বাইরের বৃষ্টির শব্দ শুনছিল। হঠাৎ জানালার ফক দিয়ে এক ঝলক ঠান্ডা বাতাস এল। অন্ধকারে বড় হোকে নড়াচড়া করতে অনুভব করল। ধীরে ধীরে বালিশের পাশের ভানা হাত পাখাটি তুলে নিল। খুব আস্তে আস্তে বাতাস করছিল, যেন একটি সুন্দর স্বপ্ন ভেঙে না যায়। জিয়াংলি চোখ বন্ধ করেছিল। হু ইয়ান, কাল আমরা হাইওয়ের পাশে যাব। ওই ভাঙা বাড়িটা দেখতে। আমরা একটা দোকান খুলব। ছোট গাড়ি মেরামত করব না, শুধু ট্রাক মেরামত করব। হো ইজানের পাখা ঘোরানো 1 সেকেন্ডের জন্য থেমে গেল। তোমার কথা শুনব। জিয়াংলি, এই জায়গায় কুকুরও থাকে না, তুমি এখানে থাকতে পারো। সেন শিউচি, এমন কথা বলো না। জিয়াং জিয়ের সন্তান ধারণের ক্ষমতা নেই। একটা মাথা গোজার ঠাঁই পাওয়াটাই অনেক। সেন শিউচি, তুমি কি মল পরিষ্কার করতে এসেছ? তোমার মুখ এত দুর্গন্ধযুক্ত কেন? আমি দেখতে এসেছি তোমার এই বোবা স্বামী মরেছে কিনা, আর তোমাকে জানাতে এসেছি জিয়া জিয়া সেন পরিবারের সন্তান গর্ভে ধারণ করেছে। গর্ভবতী? অভিনন্দন। আশা করি একটা বুদ্ধিমান সন্তান জন্মাবে। জিয়াং জিয়ে, তোমার কপাল খারাপ। আমার সন্তানকে অভিশাপ দিও না। শক্তি আছে? তাহলে আমরা একটা বড় জায়গায় যাই, তাদের একটু ভয় দেখাই। তুমি এই নোংরা মেকানিক কি করতে চাও? পাগল, দুটো পাগল। শুধু এটাই? দামি? দামি নয়। বড় ট্রাক দীর্ঘ পথ চলে। সবচেয়ে বেশি দরকার এক প্লেট গরম খাবার এবং একজন নির্ভরযোগ্য মেকানিক। লেখাটে জিয়াংলির প্রথম দিন। শুধু বাতাসের শব্দ। ডজন ডজন ট্রেলার হুশ করে চলে গেল। একটাও থামল না। মা, এই জায়গাটা কি খুব নির্জন?
মাংসের তীব্র সুগন্ধ পশ্চিমোত্তর বাতাস ধরে সারা হাইজেতে ছড়িয়ে পড়ল। মালিকিন, কিসের এত সুন্দর গন্ধ? 20 টাকায় পেট ভরে ভাত। কি সুস্বাদু! এই মাংস অসাধারণ। মালিক, বাম সামনের চাকাটা একটু নড়ছে, দেখতে পারবেন? ঠিক আছে। বোল্টজেন্ট ঢিলা হয়ে গেছে। ঠিক করে দিলে টাকা লাগবে না, সত্যি টাকা লাগবে না? খাবারের টাকা দিলেই হবে। মালিক উদার। আমি এখনই আমার গাড়ির দলের ভাইদের লোকেশন পাঠাচ্ছি। পুরো 600। খরচ বাদ দিয়ে 300 লাভ। জিয়াং লি, এই তেলমোলা ভরা জায়গায় তোমার সারা জীবন এই শুকরদের সাথে খাবার খোটাখুটি করেই কাটবে। দেখেছ, নতুন মডেল 3 লাখ। তোমার এই দোকান 1 বছর মাংস বিক্রি করে এটা দিয়ে কি একটা টায়ার কেনা যাবে? কি দেখছিস? ভালো টায়ার দেখিসনি বুঝি? পুরনো তাজার পালিশ করে তোকে ঠকাচ্ছে। সেন বস, 3 লাখ টাকার নতুন গাড়িতে 300 টাকার পালিশ করা টায়ার? সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকানদার তোকে শুয়োরের মতো জবাই করেছে, নাকি তুই বড়লোক সাজার জন্য বেশি বাড়াবাড়ি করছিস? বাজে কথা বলিস না। তুই একটা বোবা, কি বুঝিস? এটা আসল কোম্পানির হাই এন্ড মডেল। তুই আমার টায়ার নষ্ট করেছিস, ক্ষতিপূরণ দে। 5,000 টাকা। কি করতে চাইছিস? আমি পুলিশে ফোন করছি। নিচের আর্ম থেকেও তেল লিক করছে, আর চালালে এক্সেল ভেঙে যাবে। ওই টায়ার নষ্ট করেছে, ক্ষতিপূরণ দে। সেন বস, সেকেন্ড হ্যান্ড গাড়ির লেনদেনে প্রতারণা। যদি 50,000 টাকার বেশি হয় তাহলে মামলা করা যায়। এখন তুই পুলিশে ফোন করলে পুলিশ কি টায়ার নষ্টকারীকে ধরবে, নাকি তোকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি বিক্রেতাকে ধরবে? এখানে আমার ব্যবসা নষ্ট করিস না। গাড়িটা এখনো চালানো যাচ্ছে, তাড়াতাড়ি গাড়ির দোকানে গিয়ে টাকা ফেরত নে। নইলে কাল শহরের তোর সব বাজে বন্ধুরা জেনে যাবে যে তুই একটা জোড়াতালি দেওয়া ভাঙাচোরা গাড়ি চালাচ্ছিস। 300, 500, আজ 1000 ছাড়িয়ে গেল। আজ গাড়ি মেরামত করে তুমি খুব পরিশ্রম করেছ। এটা তোমার ভাগ। না, না, সব তোমার জন্য। হু ইয়ান, তোমাকে বিরক্ত করেছি। মেঝে খুব গরম, বিছানায় এসে ঘুমাও। নোংরা। আমার কথা না শোনার সাহস তোমার হয় কি করে? মসৃণ পেশি নেই, বরং এবডো খেবডো আডাডি শক্ত দাগ। সেগুলো ছিল গভীর, ভয়ঙ্কর পুরনো ছুরির দাগ, যা মেরুদণ্ড ভেদ করে গিয়েছিল। এটা কি? বড়হু, ভয় পেও না। মেয়ে, এটা ওর বড় চাচার দেনা। ওর বড় চাচা? বড়হুলের বাবা তাড়াতাড়ি মারা গিয়েছিলেন। কারখানা থেকে কিছু টাকা ক্ষতিপূরণ পেয়েছিল। ওর বড় চাচা লোক নিয়ে এসে বলল যে এই পরিবারের টাকা তার কাছে থাকবে। টাকা ছিনিয়ে নিয়েছিল এবং আঘাতও করেছিল। বড়হুলের বয়স তখন মাত্র 6 বছর। সে তার বাবার ছাইয়ের কল শক্ত করে ধরেছিল, ছাড়েনি। সেই জানোয়ার কুড়াল তুলে কোপ মেরেছিল। এই ছেলেটা ভাগ্যবান, মরেনি। কিন্তু তারপর থেকে ওর গলায় সমস্যা হয়ে গেল, আর কথা বলতে চাইত না। হু ইয়ান অন্ধকারে কাঁপছিল। হু ইয়ান, এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। কেউ যদি তোমাকে আবার স্পর্শ করার সাহস করে, আমি তার সাথে যুদ্ধ করব। বস, ব্যবসা ভালো চলছে দেখছি। দ্রুত 20 টাকা দাও। গাড়ি মেরামত কাজের উপর নির্ভর করে, ঝামেলা করার কোনো সুযোগ নেই। হেই হেই হেই,
মালকিন তো বেশ করা। এই জাতীয় সড়ক আমাদের নিয়ন্ত্রণে মাসে 2,000 টাকা ম্যানেজমেন্ট ফি, 1 পয়সা কম হলে আমি এই হাড়ি ভেঙে দেব। দূর হও। ওহ, এ তো বোবা। না না, মারবেন না। কি হয়েছে? পুলিশ অফিসার, ওরা চাঁদাবাজি করতে এসেছিল এবং প্রথমে ছুরি বের করেছিল। আমার স্বামী আত্মরক্ষার জন্য এটা করেছে। পুলিশ হো ইয়ানের দক্ষতার প্রশংসা করে তাকে ভবিষ্যতে কোনো সমস্যা হলে সরাসরি ফোন করতে বলে সবাই হো ইয়ানের সাহসের প্রশংসা করে। মেয়ে, তুমি শুনেছ সেন পরিবারের সেই সেন শিউচির বড় বিপদ হয়েছে। ঘর ভেঙে পড়েছে। প্রায় তাই। সে কাউন্টির যে স্কুল ডিস্ট্রিক্ট অ্যাপার্টমেন্ট কিনেছিল, ডেভেলপার টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন সেই এলাকাটা সব অসম্পূর্ণ বিল্ডিং এ ভরা। সেন শিউচি তার সমস্ত সম্পত্তি সেখানে বিনিয়োগ করেছিল। এখন সে এমনকি ব্যাংক লোনও প্রায় পরিশোধ করতে পারছে না। সেন শিউচির সেই দিনের কথা মনে পড়ে যখন সে নতুন গাড়ি নিয়ে অহংকার করছিল। স্বর্গের করা পাপের প্রায়শ্চিত্ত করা যায়, কিন্তু নিজের করা পাপের কোনো ক্ষমা নেই। খাওয়া শেষ হলে তোমাকে শহরে নিয়ে যাব। কোথা কোথা? শীতের জন্য তোমাকে কিছু পোশাক কিনে দেব। জমা টাকা 20,000 ছাড়িয়ে গেছে। আমরাও একবার একটু বিলাসী হই। গিয়ে চেষ্টা করো। এটা কি জিয়াংজি নয়? জিয়াংজিও কি পোশাক কিনতে এসেছেন? এই শপিং মলের ব্র্যান্ডগুলো কিন্তু সস্তা নয়। তোমার সেই গাড়ি মেরামত করে কামানো নোংরা টাকা কি যথেষ্ট? সেন শিউচি এইমাত্র আমাকে কিনে দিয়েছে। একেই বলে স্টাইল। গতকালকের কথা মনে পড়ল। আন্টি ছিনকে কালো ক্লিনিকের দরজায় দেখা দৃশ্যে জিয়াংলি ঠান্ডা হাসি হাসলেন। হ্যাঁ, স্টাইল তো বেশ ভালোই, তবে জানি না এই পেটের জিনিসটা পরীক্ষায় টিকবে কিনা। তুমি কি বাজে কথা বলছো? জিয়াংলি, তুমি এখানে কম আঙুর টক বলে বেড়াও। আমার ছেলে যতই মূল্যবান হোক, তোমার এই আবর্জনা কুড়ানো বোবা স্বামীর চেয়ে ভালো। কথা শেষ না হতেই হো ইয়ান ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলেন। গাছ সবুজ উইন্ড ব্রেকার হো ইয়ানের গায়ে, প্রশস্ত কাঁধ, লম্বা পা, একজন স্পেশাল ফোর্সের মতো শক্ত, চাপ সরাসরি পূর্ণ। এটা এই মাসে তার চতুর্থবারের মতো দেরিতে। ধরছ না কেন? ফেন শিউচির পিত যেন দুটি গৃহহীন কুকুর। শর্তের ফল কাটার ভরা মৌসুমে জাতীয় শোকে কৃষি গাড়ির সংখ্যা দ্বিগুণ হয়ে গেল। হো ইয়ানের কারিগরি দক্ষতা পুরোপুরি বিখ্যাত হয়ে উঠল। এমনকি শহরের কৃষি যন্ত্রপাতির স্টেশনের গাড়িগুলো এখানে সারিবদ্ধভাবে মেরামত করতে আসত। তারা দুজন সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকত। হো ইয়ানের হাতে তেল লেগে থাকত, যা ধোনা যেত না। এই রাতে জিয়াংলি বিছানায় পা গুটিয়ে বসেছিল, শেষ মাসের হিসাবের খাতা বন্ধ করে। হু ইয়ান, তুমি জানো এখন আমাদের কত টাকা আছে? মা যে 1 লাখ টাকা দিয়েছিলেন, সেটা সহ আমাদের এখন 15 লাখের বেশি টাকা জমা আছে। জিয়াংলি সেভিংস বুকটি হো ইয়ানের কোলে গুঞ্জে দিল। আগামী বসন্তে আমরা এই ভাঙা উঠোনটি ভেঙে ফেলব এবং 2টি তলা সহ শাটারযুক্ত একটি বড় মেরামত কারখানা তৈরি করব। সা বুয়ের কথা শুনব। যখন তারা দুজন আনন্দে মগ্ন ছিল, উঠোনের বাইরে হঠাৎ করে বিরক্তিকর দরজায় ধাক্কার শব্দ শোনা গেল। বড় হুও, দরজা খোলো। আমি তোমার বড় চাচা। আমি তোমাদের মাছেলেকে দেখতে এসেছি। বট চাচা পান দেগুই চোরের মতো চারদিকে তাকাচ্ছিল। আরে বাবা, এই উঠোনটা তো বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তার চোখ লোভীর মতো সেই বড় লোহার কড়াইজের দিকে স্থির হয়ে রিল, যেখান থেকে মাংসের সুগন্ধ আসছিল। মারো, তোকে মেরে ফেলব। হু ইয়ান, লাঠিটা নামাও। এই ধরনের আবর্জনার জন্য জেলে গেলে আমি আর মা পরে কিভাবে বাঁচব? তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ। আমি তোমার আপন বড় চাচা। যখন তোমার বাবা মারা গিয়েছিল, যদি আমি সাহায্য না করতাম, তাহলে তার কবর দেওয়ার জায়গাও জুটত না। এটা অন্যায়। বুমা বড়দের মারছে। যদি আমাকে দেখাশোনা না করো, তাহলে কালই আমি তোমাদের বিরুদ্ধে টাউনশিপ সরকারের কাছে অভিযোগ করব। বট চাচা শুধু গেলেনই না, বরং উঠোনের ভানা খড়ের ছাউনিতে আশ্রয় নিলেন। দিনের বেলা হো ইয়ান গাড়ি মেরামত করত, আর বট চাচা পাশে ঘোরাঘুরি করত। ড্রাইভারদের কাছে বড়াই করে বলত, এই দোকান পান পরিবারের। তৃতীয় দিনের দুপুরে জিয়াংলি পিছনের উঠোনে সবজি ধুচ্ছিল। মালিক, টাকা ফেরত দিন। সামনে বিল পরিশোধকারী ড্রাইভার চিৎকার করে উঠল।
জিয়াংলি সবে উঠতে যাচ্ছিল তখনই দেখল পান দেগুই ইতিমধ্যে দ্রুত কাউন্টারের পিছনে চলে গেছে। বড় চাচা হাত বেশি বাড়াবেন না। জিয়াংলি ঠান্ডা চোখে পান দেগুইনের দিকে তাকাল। বড় চাচা তার ফোলা আঙুল ঘষছিলেন, লজ্জায় ক্ষিপ্ত হয়ে। আমি এই বাড়ির প্রধান। হু ইজান একজন বোবা এবং বোকা। এই টাকা আমার নিয়ন্ত্রণে থাকা উচিত। তুমি তো একটা বন্ধা, বাতিল মাল। আজ হোক কাল হোক তোমাকে বের করে দেওয়া হবে। বড় চাচা যখন মনে করেন টাকা তার নিয়ন্ত্রণে থাকা উচিত, তাহলে দেখা যাক। সেই দিন বিকেলে জিয়াংলি বাজার করার অজুহাতে শহরে গিয়েছিলেন। ফিরে আসার সময় জিয়াংলির পকেটে একটি হাতের তালুর আকারের কালো ছোট বাক্স ছিল। হাই ডেফিনিশন নাইট ভিশন মনিটরিং ক্যামেরা। রাতে দোকান বন্ধ করার আগে জিয়াংলি ইচ্ছাকৃতভাবে সবচেয়ে দামি কয়েকটি ট্রাকের বড় ব্যাটারি উঠানে দৃশ্যমান স্থানে রেখেছিলেন। সেগুলো বিকেলে নতুন আনা হয়েছিল। প্রতিটির ক্রয়মূল্য 50 টাকা। বাইরে রাখলে চোর আসবে। কিছু হবে না, এই আসল ব্যাটারিগুলো অনেক মূল্যবান। আগামীকাল সকালে মাস্টার ওয়াংয়ের দল এসে নিয়ে যাবে। উঠানের দেয়াল এত উঁচু, কে চুরি করতে পারবে? ছাপটার নিতে বড় চাচা পাশ ফিরে শুয়েছিলেন। তার কান অ্যান্টেনার মতো খাড়া ছিল। রাত 2টায় বাতাস বিছিল, মেঘ চদ ঢেকে দিয়েছিল। পুরো উঠান অন্ধকারে ঢাকা ছিল। জিয়াংলি বিছানায় শুয়েছিল, ঘুমায়নি। হো ইনানো সোজা হয়ে চোখ খোলা রেখেছিল। তার হাতে টর্চলাইট ধরে। ঘাসের ছাউনির দরজা আলতো করে একটু ফক হলে একটি কুজো কালো ছাদা চুপিসারে বেরিয়ে এলো। পান দেগুই আলো জ্বালানোর সাহস করেনি। সুইটি ধরে ব্যাটারির স্তূপের কাছে গেল। পান দেগুই কষ্ট করে একটি ভারী ব্যাটারি তুলল। তার মুখের ভাতগুলো হাসিতে ভরে গেল। এই জিনিসগুলো শহরের স্ক্র্যাপ ইয়ার্ডে বিক্রি করলে কমপক্ষে 2,000 ইউয়ান পাওয়া যাবে। ওই নোংরা মেয়েটা আমার সাথে লড়বে। পান দেগুই নিজেকে নিখুঁত ভেবেছিল, কিন্তু ছাদের নিতে সেই কালো ছোট বাক্সে ইনফ্রারেড সেন্সর লাইটের একটি রিং ইতিমধ্যে নির্বেজ বলে উঠেছে। পান দেগুইনের লেভি মুখ, চুরির ভঙ্গি, এমনকি তার ঠোঁটের কোণে লেগে থাকা লালাও পরিষ্কারভাবে রেকর্ড করা হয়েছে। মাছ টোপ গিলেছে। ভোরের কুয়াশা তখনও কাটেনি। মাস্টার ওয়াংজের বড় ট্রাক হর্ন বাজিয়ে দিল। মালিক, গতকাল রাতে যে 4টি আসল ব্যাটারির কথা হয়েছিল সেগুলো কোথায়? আমার গাড়ি নিয়ে বের হতে দেরি হচ্ছে। আরে ব্যাটারি অর্ধেক কমে গেল কেন? মাত্র 2টো বাকি আছে। হো ইনান রেঞ্জ হাতে গাড়ির নিচ থেকে বেরিয়ে এলো। তার ভ্রু তৎক্ষণাৎ কুঁচকে গেল। বড় চাচা বসার ঘরে বসে পাতলা খিচুড়ি খাচ্ছিলেন। শব্দ শুনে বড় চাচার চোখ ঘুরল। তিনি বাটি হাতে দুলতে দুলতে বেরিয়ে এলেন। কিসের চিৎকার করছিস? সকালবেলা ভূত ডাকছিস নাকি? আমি তো আগেই বলেছিলাম তুই মেয়েমানুষ, সংসার চালাতে পারবি না। এত দামি জিনিস উঠানে ফেলে রেখেছিস। নিশ্চয়ই তুই দরজা ঠিকমতো বন্ধ করিসনি, তাই চোর ঢুকেছে। বড় হুও, দেখ তোর এই অলক্ষী বুকে আজ ব্যাটারি হারিয়েছে, কাল তোর সব পুঁজি হারাবে। আজ থেকে এই দোকানের টাকা আর চাবি আমার হাতে রাখতে হবে। মাস্টার ওয়াং খুব রাগী মানুষ। শুনে তার ভ্রু কুঁচকে গেল। বড় হুও, তোর এই বড় চাচার এমন ব্যবহার কেন? জিয়াংলি রাগ না করে বরং বিদ্রুপ করে হেসে উঠল। বড় চাচা, আপনি তো চোর হয়ে উল্টো চোর চোর বলে চিৎকার করতে বেশ পটু। কাল রাতে ব্যাটারি সরাতে গিয়ে আপনার কোমর মচকে গেছে, তাই না? আপনি তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। বড় চাচার মুখ হঠাৎ পাল্টে গেল। তিনি অপরাধবোধে আধা পা পিছিয়ে গেলেন। কিন্তু বড় চাচা জানতেন জিয়াংলির কাছে কোনো প্রমাণ নেই, তাই তিনি তৎক্ষণাৎ ঝগড়া শুরু করলেন। তুই বন্ধা বেশ্যা, আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। আমি তোকে মেরে ফেলব। একটি তালপাতার মতো বিশাল হাত ঝাঁটার হাতল শক্ত করে ধরেছিল। হো ইয়ান যেন এক মূর্তিমান শয়তান জিয়াংলির সামনে দাঁড়িয়েছিল। হো ইয়ান সামান্য চাপ দিতেই শক্ত কাঠের ঝাঁটার হাতলটা ক্যাচ করে শব্দ করে মাঝখান থেকে ভেঙে গেল। এই বর্বর শক্তির কারণে পান দেগুই একবার হোস্ট খেল সরাসরি কাদাজেলের গর্তে পড়ে গেল। খুন হয়ে গেল। নিজের ভাতিজা বড়দের মারছে। পান দেগুই আর উঠল না, মাটিতে পাগলের মতো গড়েকডি খেতে লাগল। তার চিৎকার অনেক পথচারী গ্রামবাসী এবং গাড়ি চালকদের আকর্ষণ করল। তারা উঠোনের গেট ঘিরে ফেল। শোনা যাচ্ছে জিয়াং লি নাকি বৃদ্ধকে জিনিস চুরি করতে প্ররোচিত করেছে। এটা মোটেও ঠিক নয়। উপস্থিত জনতা ইশারা করে কথা বলতে লাগল। পান দেগুই দেখল তার পক্ষে লোক আছে, তাই আরও জোরে চিৎকার করতে লাগল। সবাই একটু বিচার করুন। তারা ধনী হয়ে গরিব আত্মীয়দের ভুলে গেছে, আর আমার মতো বুড়োর গায়ে কাদা ছিটাচ্ছে। জিয়াংলির মুখে কোনো পরিবর্তন ছিল না। সে হো ইয়ানের পিঠে চাপড় দিল। হো ইয়ানকে শান্ত হতে ইশারা করল। জিয়াংলি তার ফোন বের করল, সবার সামনে প্লে বাটন চাপল। যদিও ভিডিওটি সাদা কালো ছিল, কিন্তু ইনফ্রারেড নাইট ভিশনে সবকিছু স্পষ্ট, এমনকি তার মুখের ভাতগুলোও দেখা যাচ্ছিল। ভিডিওতে পান দেগুই চোরের মতো খটকুটোর চালা থেকে বেরিয়ে আসে। চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিল। তারপর কষ্ট করে 2টো ব্যাটারি তুলে নিয়ে ধীরে ধীরে পা ফেলে লুকিয়ে রাখে উঠোনের দেয়ালের বাইরে এক স্তূপ শুকনো খড়ের মধ্যে। ক্যামেরা শুধু তার কাজই রেকর্ড করেনি, পান দেগুইয়ের বিদ্বেষপূর্ণ বিদ্বিডও রেকর্ড করেছে। অকাত্য প্রমাণ। ভিড়ের মধ্যে সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে গেল। ছি, আমি তো আগেই বলেছিলাম এই বুড়ো পান দেগুইয়ের মতলব ভালো না। নিজের ভাইপোর জিনিসও চুরি করে। সে একটা বাজে লোক। তোমার কি আর কোনো লজ্জা নেই? পান দেগুইয়ের মুখ সঙ্গে সঙ্গে বেগুনি হয়ে গেল। স্ক্রিনে নিজেকে দেখে পান দেগুই শীতল বাতাসের মতো কাঁপতে শুরু করল। 1,000 ইউজানের বেশি চুরি, তীব্র আতঙ্ক এবং মানসম্মান হারানোর লজ্জা একসাথে মিশে গেল। পান দেগুই পুরোপুরি নিয়ন্ত্রণ হারাল। পান দেগুইয়ের চোখ লাল হয়ে গেল। হঠাৎ সে দেয়ালের কোণ থেকে একটি বড় ইটের টুকরা তুলে নীল পাগলা কুকুরের মতো জিয়াংলির দিকে ছুটে গেল। আমি তোকে মেরে ফেলব, তুই ছোট। বাতাস শীষ দিয়ে উঠল। ইটটি জিয়াংলির পেট থেকে মাত্র আধা মিটার বাকি। ঠিক এই বিদ্যুৎ ছলকের মুহূর্তে একটি বিশাল কালো ছাজা কামানের গোলার মতো এসে ধাক্কা মারল। হো ইয়ান কেবল তার দুহাতের তালু দিয়ে ইউট সরিয়ে দিল। তার ডান হাত লোহার চিমটার মতো পান দেগুইয়ের ঘাট চেপে ধরল। কেন্ড হো ইয়ান এক হাতে শক্তি প্রয়োগ করে
প্রায় 100 কেজিরও বেশি ওজনের তার বট চাচাকে ছোট মুরগির বাচ্চার মতো তুলে ধরল। বট চাচার মুখ মুহূর্তেই লাল হয়ে গেল। দুহাত দিয়ে মুড়িদা হয়ে লোহার কবজি ছাড়ানোর চেষ্টা করছিল। গলা থেকে ঘটঘট করে হতাশার শব্দ বের হচ্ছিল। হুও ইজানের চোখ রক্তবর্ণা। সেটা ছিল কেবল নিজের শাবকদের রক্ষা করা বন্য পশুর রক্তপিপাসু দৃষ্টি। অফিসার ওয়াং দেখলেন যে প্রাণহানি হতে চলেছে, তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাকে থামালেন। জিয়াং লিও দ্রুত হুও ইজানকে থামতে বলল। এরপর অফিসার ওয়াং বট চাচাকে নিয়ে গেলেন। দিনগুলো গভীর শীতে প্রবেশ করল। জাতীয় শকে বাতাস ছুরির মতো বিছিল। কিন্তু বড় হুও অটো রিপেয়ারের ব্যবসা ছিল জমজমাট। জমানো টাকার অঙ্ক 20 লাখে পৌঁছেছিল। শোনা গেল সেই গ্রিন টি নতুন প্রেমিকা তার অবশিষ্ট নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে। স্কুল ডিস্ট্রিক্টের বাড়িটি পুরোপুরি অসম্পূর্ণ হয়ে বন্ধ হয়ে গেছে। ব্যাংক কর্তৃক নিলামে বিক্রি হয়েছে। একসময় দাপুটে সেন বস এখন শহরের একজন খেলাপি। জিয়াং লি, আমি ভুল করেছি। আমি সত্যিই আমার ভুল বুঝতে পেরেছি। ওই খারাপ মহিলা আমাকে ঠকিয়েছে। আমার আর কিছুই নেই। তুমি কি আমাকে 5,000 টাকা ধার দিতে পারবে না? আমি তো খেতেও পাচ্ছি না। যখন মনে পড়ল আমাকে বন্ধা বলে অপবাদ দেওয়া হয়েছিল এবং আমাকে খালি হাতে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন আমার মনে এক বিন্দু সহানুভূতি জাগল না, শুধু বিতৃষ্ণা। সেন শিউছি, তুমি তখন বলেছিলে যে আমাকে ছেড়ে দিলে আমি শুধু আবর্জনা কুড়াম। এখন দেখছি আবর্জনা কুড়ানো আমি নই। ছোটলি, আমরা তো স্বামী স্ত্রী ছিলাম। তুমি এখন ধনী হয়েছ, আমাকে এভাবে মরতে দিতে পারো না। বেরিজে যাও। হিমাঙ্কের নিতে কয়েক ডিগ্রি ঠান্ডায়, হিমাঙ্কের নিতে কয়েক ডিগ্রি ঠান্ডায় এই বালতি জল যেন প্রাণ কেড়ে নিল। এই বালতি জল যেন প্রাণ কেড়ে নিল। যদি মরতে চাও দূরে গিয়ে মরো, আমার বাড়ির মেঝে নোংরা করো না। হু ইয়ান, দরজা বন্ধ করে কুকুর ছেড়ে দাও। জোর করে তাড়িয়ে দাও। পৃথিবী শান্ত। হাত জমে যাচ্ছে। বারান্দায় কবরের মতো নির্বতা। হুও ইয়ান ক্লান্ত হয়ে দেয়ানের উপর হেলান দিল, ধীরে ধীরে নিচে নেমে গেল। এই 200 পাউন্ড ওজনের কয়েকজন চুরিধারী ডাকাতের সামনে চোখের পলকও না ফেলা লোহার মতো শক্তিশালী মানুষটি। যুবক, আপনার স্ত্রীর কোনো গুরুতর রোগ নেই। উনি 2 মাসের গর্ভবতী। তবে কিছুদিন আগে উনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই গর্ভ একটু অস্থির। তাকে ভালোভাবে বিশ্রাম নিতে হবে। কাঁদছ কেন, বোকা দৈত্য? আমাদের বাচ্চা হচ্ছে। আমি বাবা হচ্ছি। 3 বছর ধরে সেন শিউছি গুজব ছড়িয়েছিল যে আমি সন্তান জন্ম দিতে পারি না। আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। আজ এই চড অবশেষে সেন পরিবারের মুখে সজোরে পড়ল। কালই এই খবর ছড়িয়ে দাও। আমি চাই সবাই জানুক আসলে কে সন্তান জন্ম দিতে পারত না। 3 দিনেরও কম সময়ে জিয়াং লির গর্ভবতী হওয়ার খবর দানা মেলার মতো করে সারা শহরে ছড়িয়ে পড়ল। শুনেছ, বড়হুয়ের স্ত্রী নাকি 2 মাসের গর্ভবতী। আরে বাবা, তাহলে তো সেন শিউচি তখন বলতো যে সে নাকি ডিম পারতে পারে না। আসলে তো সে নিজেই একটা অপদার্থ ছিল। হ্যাঁ তাইতে শুনেছি সেন শিউচিয়ের সেই নতুন বউ যে পালিয়ে গেছে তার পেটের বাচ্চা নাকি ওর ছিলি না। ঠান্ডা বাতাস তার শূন্য বুকে প্রবেশ করল। শুধু সীমাহীন অনুশোচনা আর হতাশা বাকি রিলে। কিন্তু বড়হুও অটো রিপেয়ারের উঠোনের আলো এই জাতীয় শক্তিকে উজ্জ্বল করে রেখেছে, সবসময় প্রাণবন্ত। তুই একটা বংশীন নিনখেলাপি, তোর আবার আসার সাহস হয়। আমার মেয়ে তো সেই জাজটাকে অনেক আগেই ফেলে দিয়েছে। তোর এখন একটা অসম্পূর্ণ বাড়িও নেই, তবুও তুই আশা করিস আমার মেয়ে তোর সাথে কষ্ট করে থাকবে। তার মনে পড়ল জিয়াংলি কিভাবে বাড়িটাকে সুচারুভাবে গুছিয়ে রাখত। মনে পড়ন সেটা ছিল তার এমন এক জীবন যা সে পেতে পারত। আর এখন তার বাড়ি নেই, টাকা নেই, সন্তান নেই। সে পরিণত হয়েছে এক সত্যিকারের মেরুদণ্ডহীন কুকুরে। কঠিন শীতে প্রচুর বরফ পড়ছিল, কিন্তু জাতীয় সড়কের পাশে বড়হুও অটো রিপেয়ার সম্পূর্ণ নতুন রূপে সেজে উঠেছে। 2 লাখেরও বেশি ধমানো টাকা সবটাই বিনিয়োগ করা হয়েছিল। তৈরি করা হয়েছিল একটি প্রশস্ত উজ্জ্বল দোতলা বাড়ি। আন্টি ছিন সবচেয়ে রোদ ঝলমলে ঘরে থাকতে শুরু করলেন, প্রতিদিন আনন্দে আত্মহারা। জিয়াং লির পেট ইতিমধ্যেই বেশ বড় হয়ে গেছে, তার প্রসবের তারিখ পরের মাসেই। কিন্তু জিয়াং লির পেট জড় বড় হতে লাগান। হো ইয়ান্ততি অস্বাভাবিক আচরণ করতে শুরু করল। দিনের বেলায় গাড়ি মেরামত করার সময় সে স্বাভাবিক থাকত, কিন্তু রাত হলেই সে কিছুতেই মূল শোবার ঘরে ঘুমাতে চাইত না। এই রাতে তাপমাত্রা -10 ডিগ্রিতে নেমে গেছে। করিডোরের শেষ প্রান্তে হো ইয়ান যেন এক পরিত্যক্ত বিশাল কুকুর ঠান্ডা মেঝেতে গুটিয়ে বসে আছে। তার হাতে একটি না জ্বালানো সিগারেট, চোখগুলো ভয়ে লাল হয়ে আছে। হু ইয়ান, তোমার কি হয়েছে? না না, কাছে এসো না। বেশি রক্তক্ষরণে মানুষ মারা যায়। হু ইয়ান, অ্যামনিওটিক ফ্লুইড ভেঙে গেছে। বাইরে প্রবল তুষারপাত হচ্ছে। জাতীয় সড়কে বরফ জমেছে যা গোড়ালি পর্যন্ত পৌঁছে গেছে। কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। এই গাড়িতে সবচেয়ে মোটা অ্যান্টি স্লিপ চেইন লাগানো আছে। এর ট্যাসিস ভারীভাবে মজবুত করা হয়েছে।
বু ভয় পেও না, আমি আছি। তুষারপাত আরও বাড়ছে। ওদাইপারগুলো প্রায় ভেঙে যাওয়ার উপক্রম। জাতীয় সড়কে একটিও গাড়ি নেই। আস্তে চালাও, রাস্তা পিচ্ছিল। আস্তে চালানো যাবে না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই ভানা পিকআপটিকে অসংখ্য সহকর্মী উপহাস করেছিল, এখন অবিশ্বাস্য গ্রিপ দেখাচ্ছে। বরফ জমা তীক্ষ্ণ বকে এটি নিখুঁতভাবে একটি ড্রিফট করে সাধারণত 40 মিনিটের পথ হো ইয়ান 20 মিনিটেরও কম সময়ে পাড়ি দিল। ডাক্তার, ডাক্তার। ওকে বাঁচান। সে তার জীবনের সবচেয়ে বড় গর্জনটি করেছিল। কাচের দরজাগুলো কাঁপছিল। সে জানত না কার কাছে প্রার্থনা করবে, শুধু মনে মনে বারবার শপথ করছিল। যদি সে নিরাপদে থাকে, আমার জীবন দিয়ে হলেও। কতক্ষণ কেটে গেল কে জানে। একটি উজ্জ্বল স্পষ্ট শিশুর কান্না ভোরের সূর্যের মতো প্রসব কক্ষের নীরবতা ভেঙে দিল। পরিবারের সদস্যকে, মা ও শিশু দুজনেই সুস্থ। 7 পাউন্ড 2 আউন্সের একটি মোটাসোটা ছেলে। সে তার স্ত্রীর দিকে তাকাল, পাশে থাকা সেই পৃথিবীর সবচেয়ে দুর্বল রত্নটির দিকে তাকাল। সে অত্যন্ত সতর্ক ছিল। সেই ছোট্ট মাংসের দলাটি চোখ বন্ধ করে বুদবুদ ফেলছিল। শেষবের সেই রক্তাক্ত অন্ধকার এই মুহূর্তে সম্পূর্ণরূপে ভেঙে গেল। সেই চরম ভয়ের কারণে 20 বছর ধরে বন্ধ থাকা কণ্ঠস্বর অবশেষে তার শিকল ভেঙে বেরিয়ে এল। বু বু আমি তোমাকে ভালোবাসি। বোকা দৈত্য, কাঁদছ কেন? আমাদের দিনগুলো এখন উজ্জ্বল হবে। 2 বছর পর বড়হুয়ো অটো রিপেয়ার ইতিমধ্যে হয়ে উঠেছে সবচেয়ে বড় ভারী যানবাহন মেরামত কেন্দ্র। দ্বিতীয় তলার ফাস্ট ফুড রেস্তোরাঁটিও প্রতিদিন ভিড়ে ঠাসা।